7 দিনের মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহাল না করলে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান, রহম আলী, আরমান হোসেন, সাকিব মিয়া, আহসান হাবিব রকি, মেহেদী হাসান প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা হয়েছিল, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রেখেছে। এই নামে রংপুরে আরও একটি সরকারি কলেজ থাকার কারণে পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। এ ব্যাপারে বিসি ডক্টর এম শওকত আলী জানান, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং রংপুরবাসীর দাবি প্রতিষ্ঠাকালীন রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল করা হোক। বিষয়টি আমি শিক্ষা উপদেষ্টা ও সরকারের সব মহলে জানিয়েছি। আশা করি সরকার সঠিক সিদ্ধান্তটি নেবেন। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে কারখানার অস্থায়ী শ্রমিকেরা পুরনো দক্ষ শ্রমিকদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবিতে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের সামনে খোরাক হোটেল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মোহাম্মদ আবু তাহের মিন্টু, মোহাম্মদ নাসির, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ নূর শামীম, মোসাম্মদ সুমা, আফরুজা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, 4 ভাগের 1 ভাগ কর্মচারী দিয়ে চলছে দেশের বৃহত্তম রেলওয়ের এই কারখানার কার্যক্রম। তারা বিকল্প অস্থায়ী নিয়োগ পদ্ধতিতে টিএলআর শ্রমিক হিসেবে কারখানার দীর্ঘদিন ধরে কাজ করছেন। কারখানার উৎপাদনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, অথচ তাদের বাদ দিয়ে কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নতুন লোক নিয়োগ করছেন। তাই তারা তাদের বহাল রেখে নতুন শ্রমিক নিয়োগের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই কর্মসূচিতে রেলওয়ে কারখানার অর্ধশতাধিক কর্মচারী অংশ নেন। রংপুর নগরীর মাহিগঞ্জের পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার গুঞ্জরখা বকচি এলাকার শাহ আমানত কোল্ড স্টোরেজের কথিত এমডির অনিয়মের বিরুদ্ধে ও আলুর অগ্রিম বুকিং বাবদ নগদ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিকেলে সিটি বাজারস্থ রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কোল্ড স্টোরেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তামপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান আলী মিয়া। তবে কোল্ড স্টোরেজের কর্তৃপক্ষ বলছে, এমডি গাজী শরীফুল আলম খোকন যা করেছেন তা প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত, যার সাথে আমাদের কোল্ড স্টোরেজের কোনো সম্পৃক্ততা নেই, যার কোনো দায়ভার আমাদের শাহ আমানত স্পেশালাইজড কোল্ড স্টোরেজ বহন করবে না। এ সময় প্রতিষ্ঠাকালীন এমডি ও পরিচালক মোবাশ্বের আলম টুনা সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। কুমিল্লায় বিভিন্ন সময় বিভিন্ন অপরাধীর হামলার শিকার মানবাধিকার কর্মী, সংবাদকর্মী ও শিক্ষানবিশ আইনজীবী মওদুদ আবদুল্লাহ শুভ্র। এ বিষয়ে শুভ্র বিচার চেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন ও কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন, যার ডকেট নম্বর 9706-4328M, সাধারণ ডায়েরি নং 1910। মওদুদ শুভ্র সংবাদ মাধ্যমকে জানায় ও সাধারণ ডায়েরিতে উল্লেখ করে, আমি মওদুদ আবদুল্লাহ শুভ্র থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা নারী পুরুষ সিন্ডিকেটের কুচক্রী মহল, বিভিন্ন প্রশাসনের নামদারি বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার ক্ষতি করে আসছে। আমার পিতা আব্দুল ওয়াদুদ ভুইয়া ঐতিহ্যবাহী কুমিল্লা পিটিআই ও হালিমা ভানু দুইজনের স্বনামধন্য সরকারি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী, কুমিল্লা জজ কোর্ট এবং আধারের প্রাচীরে আলোর সন্ধানে সত্যের নিরীক্ষের মাসিক মানবাধিকার খবর পত্রিকার ব্যুরো চিফ, দৈনিক অনলাইন বাংলা নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রেসিডেন্ট, সেন্ট্রাল জোন কুমিল্লা, প্রতিষ্ঠাতা আইন পরামর্শ ও সেবা কেন্দ্র, সিলিসিটর ফার্ম, আইন উপদেষ্টা ফার্ম এবং বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছি। ইহা ছাড়া আমি বিগত দিন থেকে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বশীল লোক হিসেবে সততা ও ধীরতার সাথে খুবই নিবিড়ভাবে দায়িত্ব পালন করে আসতেছি। আমি আমার নিয়মিত পেশাগত জীবনে যথারীতি সামাজিক সালিশ বিচার কর্মকাণ্ডের সাথেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় বিগত কয়েক বছর ধরে আমার পেশাগত কর্মকাণ্ডের উপরে উল্লেখিত অজ্ঞাতনামা বিবাদীগণ
পরিলক্ষিতভাবে হিংসাত্মক অসৎ উদ্দেশ্যে আমার নিয়মিত কাজে বাধাবিঘ্ন ঘটানো সহ আমার জানমালের ক্ষয়ক্ষতির অপচেষ্টা সর্বদা করিতেছে। উক্ত অপশক্তি, কৌশলী ও কুচক্রী মহল পরোক্ষভাবে আমাকে আমার শান্তিপ্রিয় জীবনযাপনে অশান্তি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমার নাগরিক অধিকার হনন করে আসছে। এমতাবস্থায় এর জের ধরেই প্রথম ঘটনার তারিখ ও সময়ে প্রথম ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজন পুরুষ নীল রঙের একটি প্রোবক্স গাড়ি থেকে নেমে আমার কাছে প্রশাসনের বিশেষ শাখার পরিচয় দিলে আমার সন্দেহ হলে নিকটস্থ থানায় কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তার পরিচয় জানতে চাইলে সে উত্তর না দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এবং অপর একটি ঘটনার সময় দুটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা মোট ৩ জন এবং পিছনের রিকশায় কালো বোরকা পরিহিত একজন মহিলা বিবাদী আমার নিকট নিজেদেরকে ঢাকাস্থ সরকারি বিশেষ গোয়েন্দা প্রশাসনের লোক মর্মে পরিচয় দেয় এবং আমাকে সহায়তার আশ্বাস দেয়। আমার ধারণা তারা সবাই এক সিন্ডিকেটের সদস্য, যারা আমাকে ক্ষতির উদ্দেশ্যে প্রতিনিয়তই ফলো করছে এবং আমাকে গুম খুনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানার জিডির তদন্তের আয়ু এসআই খাজু বলেন, মওদুদ শুভ্র মানবিক, সামাজিক ও সাংবাদিকতার পেশাগত কাজ নিয়ে যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা সত্যি নিন্দনীয়। এ বিষয়ক তদন্ত চলছে। আসামি শনাক্তকরণ করে অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার পতন ঘটে তখন আমি কুমিল্লা কোতোয়ালি থানাতে গিয়ে মামলা করতে চাই আসামিদের বিরুদ্ধে। তো তখন থানার কর্মকর্তারা আমার মামলাটা গ্রহণ করে না। তো পরবর্তীতে আমি কুমিল্লা জজ কোর্টে দ্রুত বিচার আইনে একটি মামলা করি। তো মামলাটি বর্তমানে পিবিআই তদন্তাধীন অবস্থায় রয়েছে। অতঃপর সেই সন্ত্রাসীদের অনুসারী এবং ওই সন্ত্রাসীরা সক্রিয়ভাবে 13ই অক্টোবর 2024 এবং 16ই অক্টোবর 2024 পুনরায় সরাসরি সশস্ত্র অবস্থা আমাকে হুমকি দেয়। তখন আমাকে বলে যে 10 লাখ টাকা তারা দাবি করতে হবে, তাদেরকে দিতে হবে এবং কি তার পাশাপাশি মানে তাদেরকে আমি যেখানে কাজ করছি মানে দারগাবাড়ি মাজার শরীফ পুকুরে পূর্ব পারে একটি কনস্ট্রাকশন বিল্ডিং সাইডে আমি দেখাশোনা করছি আর কি, ওদের মনোনীত ভাবে আর কি বেসরকারি ভাবে কাজটি করছি আর কি, ওই কাজটা ছেড়ে দিতে হবে তাদেরকে আর কি। তো ওরা বেসিক্যালি সাবেক ক্ষমতাসীন দলের অনুসারীদের ছত্রছায়া ছিল সন্ত্রাসী বাহিনীরা। তো তখন আমাকে ধাক্কাধাক্কি করে, পুনরায় হুমকি দেয়, মোবাইলে এসএমএস দেয়, সবকিছু মোবাইলে রেকর্ড ধারণকৃত অবস্থায় রয়েছে। তারা যাতে আমার এই মামলাটি তদন্ত করে আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে এবং অজ্ঞাতনামা যারা এখন পরোক্ষ আসামি, যারা প্রতিনিয়ত আপনার কাছে চাঁদাবাজি করতেছে এবং মামলা প্রত্যাহার হুমকি দিচ্ছে, আমার এলাকা অবস্থান করে, আমার আশেপাশে অবস্থান করে, মানে নিয়মিত ফলো করে, তাদেরকেও যাতে আইনের আয়ত্তে আনা হয়। তারা প্রশাসনের পদ পরিচয় নাম ব্যবহার করছে বিভিন্ন এই ব্যাপারে আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করি। তো 4ই আগস্ট সে তার পেশার কাজে সে কুমিল্লা টিক্কার চর ব্রিজ সংলগ্ন কাজ শেষ করে বাসায় ফেরার পথে তাকে কতিপয় অজ্ঞাতনামা কিছু লোক তাকে রিক্সা থামায় এবং থামানোর পরে তাকে রিক্সা থেকে নামায় তাকে প্রথমে চাঁদাবাজির হুমকি দেয়, তারপরে হচ্ছে তাকে স্টেপ করে। পরবর্তীতে সে বাসায় স্থানীয় লোকদের সহযোগিতায় সে বাসায় আসে, তাকে হসপিটালে চিকিৎসা নেয়। তারপরে সে কোতোয়ালি থানাতে যোগাযোগ করলে থানায় তার অভিযোগটা আমলে নেওয়ার পরে তাকে কোর্টে আসার জন্য তাকে বলে। গত 19/8/24 দ্রুত সিআর 36/24 বিজ্ঞ আমলি আদালত একে আমরা চাঁদাবাজি এবং হুমকি সহ এবং তাকে যে স্টেপ করা হয় এটি একটি আমরা দ্রুত সিআর একটি মামলা আমরা দায়ের করি, যা বর্তমানে পিবিআইতে তদন্তাধীন আছে। এখনো মামলাটির রিপোর্ট কোর্টে পেশ করা হয়নি। আমরা তদন্তাধীন আছে এবং আসামিদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতারের আওতায় আনার চেষ্টা করতেছে। আহত মওদুদ আবদুল্লাহর চিকিৎসাপত্র অনুযায়ী হাসপাতালে আবেদন করি, ওনার জখমি সনদপত্র সংগ্রহ করি, আসামিদের গ্রেপ্তারের জন্য বারবার অভিযান পরিচালনা করি। আসামিরা কয়েকজন আওয়ামী লীগ সমর্থিত বিদায় 5 আগস্টের পরে তারা এলাকা ত্যাগ করে, যার কারণে তাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারিনি। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং আসামিরা আমাদের থানা ব্যতীত সদর দক্ষিণ এবং ঢাকার ঠিকানায় আছে মর্মে এজাহারে উল্লেখ আছে। সেই মোতাবেক
অনুসন্ধান স্লিপ প্রেরণ করা হয়েছে। যত সুন্দরভাবে সুষ্ঠুভাবে মামলাটি তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় সোপর্দ করার জন্য তদন্ত অব্যাহত আছে।